সরকারি বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের বিশেষ করে 2017-18 শিক্ষাবর্ষের আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের সমাজকর্ম বিভাগের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজ 20 জুন 2021 তারিখের অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি ডক্টর আহমেদ হাসান আল বাকার, সহকারী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, সরকারি বাংলা কলেজ, ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো, নিরাপদে আছো। তো তোমাদের অনেকদিন পরে তোমাদের সাথে আজকে আমি চতুর্থ বর্ষের ক্লাসে এসেছি। ইতোমধ্যেই তোমাদের তৃতীয় বর্ষের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং আমি যতদূর জানি এবং শুনেছি যে তোমরা কৃতিত্বের সাথে, অনেক গৌরবের সাথে উত্তীর্ণ হয়েছে এবং তোমাদেরকে সেজন্য অনেক অনেক অভিনন্দন এবং চতুর্থ বর্ষের ক্লাসে তোমাদেরকে স্বাগত। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে আমরা কয়েকদিন আগেই তোমাদের অনলাইন রুটিন প্রকাশ করেছি, চতুর্থ বর্ষের অনলাইন রুটিন। সে অনুযায়ী তোমাদের প্রায় প্রতিদিন শনি থেকে বৃহস্পতিবার প্রতিদিনই তোমাদের অনলাইন ক্লাস হবে। যেহেতু তোমরা চতুর্থ বর্ষের ছাত্র শিক্ষার্থী, তোমাদের এই বর্ষে প্রায় 1000 নম্বরের পরীক্ষা দিতে হবে, ফাইনাল পরীক্ষা। সেজন্য আমি মনে করি যে এই বর্ষটি খুবই গুরুত্বপূর্ণ এবং সময় খুবই কম থাকবে, কিন্তু পড়াশোনা থাকবে বেশি। এর মধ্যে তোমাদের 100 মার্কসের ফিল্ড ওয়ার্কও করতে হবে। তো সব মিলে তোমাদের একটি ব্যস্ততম বছর পার করতে হবে, এটা আমি জানি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, তোমরা হয়তো জানো যে আমি কি কি বিষয় তোমাদের সাথে আলোচনা করি বা তোমাদেরকে কোর্স নিয়ে থাকি। আমাদের প্রত্যেক শিক্ষক স্যার ম্যাডামগণ তোমাদের চতুর্থ বর্ষের কোন কোন ক্লাস নেবেন সেটি আমাদেরকে একটি কোর্স ডিস্ট্রিবিউশনের মাধ্যমে সেটি তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। তো আমার যে বিষয়টি তোমাদের সাথে আলোচনা করার কথা, সেটির কোর্স টাইটেল হচ্ছে রুরাল অ্যান্ড আরবান কমিউনিটি ডেভেলপমেন্ট। রুরাল অ্যান্ড আরবান কমিউনিটি ডেভেলপমেন্ট, যেটার কোর্স কোড 24-21-01, অর্থাৎ এই যে 01 বা 1 নম্বর কোর্সটি আমি তোমাদের সাথে পুরো বছরটিতেই থাকবো এই কোর্সটি। এছাড়াও আমার আরেকটি কোর্স আছে, সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, তোমাদের একটি কোর্স, সম্ভবত ওটি 3 নম্বর কোর্স। সেটিতেও আমি তোমাদের অংশগ্রহণ থাকবে আমার সাথে। তো আমাদের আজকের বিষয় হচ্ছে রুরাল অ্যান্ড আরবান কমিউনিটি ডেভেলপমেন্ট, অর্থাৎ গ্রাম ও শহর সমষ্টি উন্নয়ন, গ্রাম ও শহর সমষ্টি উন্নয়ন, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। চলো আমরা বিস্তারিত আলোচনা করি তোমাদের সাথে। তো আমরা এর দুটি অংশ আছে, আমি তোমাদেরকে যেটি বলছিলাম যে এর দুটি অংশ, একটি হচ্ছে রুরাল আর একটি হচ্ছে আরবান। একটি হচ্ছে শহর সমষ্টি উন্নয়ন, আরেকটি হচ্ছে গ্রামীণ সমষ্টি উন্নয়ন বা গ্রামীণ উন্নয়ন। একটি হচ্ছে শহর উন্নয়ন, একটি হচ্ছে গ্রামীণ উন্নয়ন। এই দুইটি বিষয়ের মধ্যে আমাদের প্রথম পার্ট হচ্ছে রুরাল কমিউনিটি ইন বাংলাদেশ, অর্থাৎ আমাদের গ্রামীণ সমষ্টি উন্নয়ন নিয়ে আমরা আলোচনা করব আজকে। যেহেতু আমার প্রথম ক্লাস তোমাদের সাথে, সেহেতু আমি চ্যাপ্টার 1 থেকেই শুরু করব। চ্যাপ্টার 1-এ আমরা কি কি বিষয় আছে আলোচনা করব সেটি একটু তোমাদের সাথে শেয়ার করি। তো তার আগে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে এই যে গ্রামীণ জনপদ বা গ্রামীণ সমষ্টি, এই জিনিসটির সাথে কিন্তু আমরা
সকলে পরিচিত। বাংলাদেশ মানেই একটি গ্রামীণ দেশ। বাংলাদেশের শতকরা 70% লোক গ্রামে বাস করে এবং আমাদের প্রত্যেকেরই গ্রামের সাথে নারীর সম্পর্ক আছে। তা না হলে আমরা প্রতি ঈদে দেখো শহর থেকে গ্রামের পানে ছুটে যাই, নারীর টানে ছুটে যাই, শিকড়ের টানে ছুটে যাই সেই আমাদের গ্রামে, যে গ্রামে আমাদের বসবাস, আমাদের বাপ দাদার তারও পূর্বপুরুষের যেখানে ভিটা, সেই গ্রামে। তো চলো আমরা পরবর্তী স্লাইডে একটি গ্রামীণ দৃশ্য দেখি, তারপর আমরা মূল আলোচনায় চলে যাব। আমরা একটি চমৎকার একটি ছবি দেখতে পাচ্ছি গ্রামীণ পরিবেশ। সেখানে দেখো যে হাওর আছে বা নদী বলো বা পুকুর বলো, সেখানে গাছগাছালি আছে, টিনের ঘর আছে, খড়ের গাদা আছে, হ্যাঁ, শাকসবজির বাগান আছে, নারিকেল গাছ আছে, বড় বড় অন্যান্য গাছ আছে, টিনের চালে অনেক গাছ আছে, ক্লিয়ার। বাচ্চারা দেখো নদীতে গোসল করছে, মহিলারা কাজ করছে, কৃষকরা গরু মহিষ যত্ন করছে, মাছ ধরছে কেউ কেউ। অর্থাৎ পরিপূর্ণ একটি গ্রামের ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এইটা কিন্তু একটি গ্রামীণ কমিউনিটি বা রুরাল কমিউনিটি বা গ্রামীণ সমষ্টি। তো সবকিছু নিয়ে দেখো, ঘর বাড়ি পরিবেশ, নদী নালা, হ্যাঁ, পশু পাখি, সবকিছু নিয়ে একটি গ্রামীণ চমৎকার পরিবেশ, যে ছবিটি তোমরা। আরেকটি ছবি দেখো, এই ছবিটি এতে আমরা দেখতে পাচ্ছি যে গ্রামীণ মহিলারা, অর্থাৎ কৃষক এবং কৃষানীরা উভয়ই আছে এখানে। তারা ফসলের মৌসুম চলছে, ফসল কাটা নিয়ে ব্যস্ত, ধান উড়াচ্ছে। একজন কৃষক গরুর গাড়িতে বা মহিষের গাড়িতে করে ধান আমাদের বাড়িতে এনেছে, গ্রামের বাড়িতে এনেছে মহিলারা। সেই ধান প্রসেসিং করে, ধান উড়িয়ে পরিষ্কার বাছাই করে এবং বাতাসে উড়িয়ে ধরছে। তো চমৎকার একটি ছবি গ্রামীণ। এইসব ছবি দেখলে কিন্তু আমরা গ্রামের সেই আবহমান কাল ধরে আমাদের যে পরিবেশ সেটির কথা মনে পড়ে যায়। পাশাপাশি এই যে চমৎকার দুটি ছবির মাঝে আমরা একটু দুঃখজনক একটি ছবি দেখবো। দেখো যে গ্রামে কিন্তু অনেক সম্ভাবনা আছে, আমরা আগে সম্ভাবনা দেখেছি। তো এখন এই ছবিতে একটু হতাশার আমরা চিত্র দেখতে পাই। সেখানে হচ্ছে দেখো অনেক মহিলা, অধিকাংশ মহিলার কোলে একটি করে বাচ্চা, সাথে অনেকগুলি বাচ্চা। প্রত্যেকটি মহিলার কোলে বা তাদের সাথে যে বাচ্চাগুলি আছে, সন্তানগুলি আছে, তারা অধিকাংশই অপুষ্টির শিকার। তাদের গায়ে ঠিক মতো পোশাক আশাক নাই। তো মহিলাদের অনেকে জরাজীর্ণ জামা কাপড়, ছেঁড়া শাড়ি। তো আমরা এর মাঝে কি মেসেজটা পাই? মেসেজটা পাই যে গ্রামে শুধু সম্ভাবনাই নাই, গ্রাম শুধু আমাদের খাদ্য সংস্থানই করে না, গ্রাম শুধু আমাদের নির্মল পরিবেশই দান করে না, গ্রামে কিন্তু অনেক সমস্যাও আছে। গ্রামে দেখো দারিদ্র আছে, গ্রামে অপুষ্টি আছে, সামাজিক সমস্যা আছে, হতাশা আছে, নিরক্ষরতা আছে, হ্যাঁ, অস্বাস্থ্যকর বিষয় আছে। তো সব মিলেই হচ্ছে আমাদের এই যে গ্রামীণ জনপদ। তো আমরা এই যে রুরাল কমিউনিটির, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আমরা যে রুরাল কমিউনিটির ভালো মন্দ, তাদের ফিচার, তাদের নেচার, তাদের এলিমেন্টস, তাদের যে অর্গানাইজেশন, এই সব বিষয়গুলো নিয়েই আমরা আজকে কথা বলবো। তো চলো আমরা মূল আলোচনায় এখন ফিরে যাই। আমরা তো ইমেজগুলি দেখলাম, এখন আমরা আলোচনা করব হচ্ছে রুরাল কমিউনিটি বা গ্রামীণ যে সমষ্টি, গ্রামীণ সমষ্টি, এই সমষ্টির ডেফিনেশন আমরা আলোচনা করব। তো তুমি দেখো যে এখানে দুইটি বিষয় বা দুইটি প্রত্যয় সংযুক্ত আছে, একটি হচ্ছে গ্রামীণ, একটি হচ্ছে সমষ্টি। তো আমরা সমষ্টি মানে হচ্ছে জানি যে যেখানে একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় অনেক লোকবসতি নিয়ে
যেখানে একটি জনবসতি গড়ে ওঠে এবং তারা এক এবং অভিন্ন স্বার্থ নিয়ে সেখানে বসবাস করে এবং তাদের চাহিদাটাও কিন্তু অভিন্ন। এটি হচ্ছে আমাদের সমষ্টির সংজ্ঞা। আর গ্রামীণ সমষ্টির সংজ্ঞা হচ্ছে যে আহ, একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় সাধারণত কৃষিভিত্তিক, যেখানে অনেক লোক বাস করে এবং তারা অধিকাংশই কৃষির উপর নির্ভরশীল এবং এই ধরনের একটি জনপদ যেখানে অনেক সম্ভাবনা এবং সমস্যা নিয়েই একটি সমষ্টি তৈরি হয়, সেটি হচ্ছে আমাদের গ্রামীণ আর সমষ্টি। গ্রামীণ সমষ্টির অন্যতম বিষয় হচ্ছে আমাদের পল্লীর সমষ্টিগত বিষয়। এখানে গ্রামীণ সমষ্টির ডেফিনেশন বা সংজ্ঞায় আমি তিনটি সংজ্ঞা উল্লেখ করব, তিনজন বিশিষ্ট ব্যক্তি সংজ্ঞা তোমরা বইতে পাবে। একটি হচ্ছে যে আইটি স্যান্ডার্স। উনি বলছেন যে গ্রামীণ জনসমষ্টি বলতে অভিন্ন ভৌগোলিক এলাকায় বসবাসরত জনগোষ্ঠী এবং তাদের প্রতিষ্ঠানগুলি দ্বারা নির্ধারিত এক ধরনের জনরূপ সংঘকে বোঝায়। অর্থাৎ তারা বলছে যে একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বসবাসরত জনগোষ্ঠী এবং তাদের প্রতিষ্ঠানগুলি, তো সামাজিক প্রতিষ্ঠানের বিষয় আছে এবং তারা একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় বাস করে, এই দুইটি কন্ডিশন হতে হবে। এবং বলছে যে যে বিশেষ ভৌগোলিক এলাকায় জনগণ যৌথভাবে বসবাস করে একটি এলাকা গড়ে তোলে, অর্থাৎ একটি গ্রাম গড়ে তোলে, সেই গ্রামই হচ্ছে তাদের দৈনন্দিন কর্মস্থল। অর্থাৎ আইটি স্যান্ডার্স উনি বলছেন যে একজন সমাজবিজ্ঞানী, আইটি স্যান্ডার্স, উনি বলছেন যে গ্রামীণ জনসমষ্টি হচ্ছে একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় অবস্থিত যে জনবসতি এবং তাদের যে সামাজিক প্রতিষ্ঠান আছে, এই দুইটার সমন্বয়ে যে গ্রাম গড়ে ওঠে, সেই গ্রামেরই কে কেন্দ্র করে তাদের যে দৈনন্দিন কার্যক্রম, সেটি হচ্ছে রুরাল কমিউনিটি। এরপর লেমিস একজন সমাজবিজ্ঞানী, উনি বলছেন যে গ্রামীণ সমষ্টি হচ্ছে কৃষি নির্ভর জনপদ। তার একটি ছোট্ট সংজ্ঞা, যে লেমিস বলছে যে গ্রামীণ সমষ্টি হচ্ছে কৃষি নির্ভর জনপদ। অর্থাৎ যে জনপদ কৃষি নির্ভর তাকে লেমিস রুরাল কমিউনিটি বা গ্রামীণ সমষ্টি বলছে। তাহলে আমার ক্লিয়ার যে স্যান্ডার্স বলছেন যে একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় জনবসতি হতে হবে এবং তাদের একটি যে সামাজিক প্রতিষ্ঠান থাকবে, তাদের সেই দুইয়ের সমষ্টিতেই তারা একটি পল্লী বা গ্রাম গড়ে তুলবেন এবং তাদের দৈনন্দিন কার্যক্রম সেখানে পরিচালিত, এটা। আর লেমিস বলছেন যে কৃষিভিত্তিক কৃষি নির্ভর জনপদের সমষ্টি হচ্ছে তোমার গ্রামীণ সমষ্টি। অর্থাৎ কৃষি নির্ভর জনসংখ্যাকে উনি বলছেন লেমিস যে রুরাল কমিউনিটি। আর ব্যাডেন পাওয়েল, তুমি জানো যে একজন নামকরা ব্যক্তিত্ব এবং স্কাউট ব্যক্তিত্ব লর্ড ব্যাডেন পাওয়েল, উনি বলছেন যে চারদিকে চাষযোগ্য জমি পরিবেষ্টিত কয়েকগুচ্ছ ঘরবাড়ি মিলে হয় গ্রাম, যার একটি নাম এবং সীমানা আছে। অর্থাৎ উনি বলছেন যে চারিদিকে চাষযোগ্য যে জমি পরিবেষ্টিত এবং সেখানে কয়েকগুচ্ছ ঘর বাড়ি থাকে এবং তার একটি নাম এবং ঠিকানা আছে, এটি হচ্ছে গ্রামীণ জনপদ। অর্থাৎ আমরা শহরে কি দেখি? শহরে দেখি যে ঘর বাড়ি বেশি, চাষযোগ্য জমি নেই, এটা হচ্ছে শহরের। আর গ্রামীণ জনপদের বৈশিষ্ট্য হচ্ছে যে ঘর বাড়ি কম থাকবে, বাড়ি থাকবে পুরা চারদিকে মাঠ
চারিদিকে যে ক্ষেত খামার থাকবে, প্রচুর চাষবাস করার জমি থাকবে, তার মাঝখানে একটু ঘরবাড়ি থাকবে। এটি হচ্ছে গ্রামীণ জনপদের বৈশিষ্ট্য, যেটা ব্যাডেন পাওয়েল উল্লেখ করে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গ্রামীণ সমষ্টির সম্পর্কে এক কথায় আমরা বলতে পারি যে বাংলাদেশের প্রেক্ষিতে গ্রামীণ সমষ্টিতে যেসব দিকের পরিস্থিতি বিদ্যমান তা হচ্ছে চাষযোগ্য জমি, কৃষি নির্ভর অর্থনীতি, অধিকাংশই নিরক্ষর জনগোষ্ঠী, দুর্বল অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, ক্ষুদ্র এলাকা, প্রাকৃতিক পরিবেশ, জোরদার কেন্দ্রিক উৎপাদন ব্যবস্থা, মাটি ও খড়ের তৈরি আবাসস্থান, টিনের তৈরি আবাসস্থান, এগুলি হচ্ছে আমাদের গ্রামীণ সমষ্টির একটি কমন নেচার। অর্থাৎ এই যে আমাদের যে স্যান্ডার্স, লেমিস এবং বার্ডেন পাওয়েলের যে সংজ্ঞাগুলি আমরা পড়লাম, এই তিনটিরই সংমিশ্রণে বাংলাদেশের রুরাল কমিউনিটি তৈরি। তাহলে আমার মনে হয় যে ক্লিয়ার যে গ্রামীণ সমষ্টি কাকে বলে সেটা ক্লিয়ার। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে আর একটি শেষ পয়েন্ট নিয়ে আলোচনা করব। আজকের একটি টপিক, সেটি হচ্ছে রুরাল কমিউনিটি। এই রুরাল কমিউনিটির মধ্যে খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ রুরাল কমিউনিটি, অর্থাৎ যে গ্রামীণ সমষ্টির বৈশিষ্ট্য। তো আমরা এই যে স্যান্ডার্স, লেমিস এবং ব্যাডেন পাওয়েলের যে সংজ্ঞাগুলি পড়লাম, আর সেখান থেকেই আমরা কিন্তু বাংলাদেশের গ্রামীণ যে গ্রামীণ সমষ্টির বৈশিষ্ট্য আমরা সর্ট আউট করতে পারি। তো চমৎকার ভাবে আমরা সেগুলি সর্ট আউট করতে পারি। কিরকম? যে প্রথমেই দেখো 1 নম্বরে আমি লিখছি জয়েন্ট ফ্যামিলি, অর্থাৎ বাংলাদেশের গ্রামীণ সমষ্টির বৈশিষ্ট্য হচ্ছে যৌথ পরিবার। যৌথ পরিবার ব্যবস্থা কিন্তু বাংলাদেশের গ্রামীণ, তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশের গ্রামীণ সমষ্টিতে দেখা যায়। যৌথ পরিবার মানে হচ্ছে যেখানে বাবা, মা, ভাই, বোন, আর চাচা, চাচি, ফুপা, ফুপু, দাদা, দাদি, এই সমস্ত লোকজন নিয়ে একটি যৌথ কারবার বা যৌথ পরিবার, যেখানে সবাই একটা বাড়ির মধ্যে একসাথে থাকে, একই ঘরেই সবাই থাকে, এটুকুই বলা হয় যৌথ পরিবার। তো গ্রামীণ শহর এলাকায় যৌথ পরিবারের সংখ্যা নাই বললে চলে, কিন্তু গ্রামীণ পরিবেশে আমরা যৌথ পরিবার দেখি। তাহলে যৌথ পরিবার হচ্ছে আমাদের যে গ্রামীণ জনপদ আছে তার একটি অন্যতম বৈশিষ্ট্য। আর 2 নম্বর হচ্ছে এগ্রি বেসড প্রফেশন, অর্থাৎ কৃষি ভিত্তিক পেশা। তো গ্রামের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে গ্রামের মানুষ অধিকাংশই কৃষির সাথে জড়িত, সবাই বরং কৃষির সাথে জড়িত। কেউ অন্যান্য চাকরি করতে পারে, কিন্তু তারপরে দেখা যায় যে তার মূল যে ইনকাম সেটি কৃষি থেকে আসছে। তো বাংলাদেশের গ্রামীণ পরিবেশের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে যারা যে পেশার সাথে জড়িত থাকুক না কেন, কৃষি হচ্ছে এদের মূল পেশা। তাহলে এটা আমরা লিখছি যে এগ্রি বেসড প্রফেশন বা কৃষিভিত্তিক পেশা। গ্রামীণ সমষ্টির আরেকটি ভালো বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে যে নোন ইচ আদার। এটার মানে হচ্ছে যে সকলেই একজন অপরের পরিচিত, পরস্পরের পরিচিত। গ্রামের মানুষ পরস্পরের পরিচিত, এটিকে বলা হচ্ছে যে নোন ইচ আদার, একজন আরেকজনের সাথে চেনা জানা আছে। একজন সবাই, তুমি গ্রামে গেলে 5 কিলো দূর থেকেও যদি বলো যে অমুক চৌধুরীর বাড়ি চেনেন কিনা, অমুকের চিনেন কিনা, হ্যাঁ, রহিম নামে কাউকে জানেন কিনা এই গ্রামের, তখন দেখবে যে ঠিকই তারা চিনে ফেলবে যে রহিমকে। কিন্তু তুমি ঢাকা শহরে গিয়ে একটি এলাকায় গিয়ে যদি বলো যে এই এলাকায় আসাদ নামে কেউ থাকে কিনা, দেখবে কেউ বলতে পারবে না, বলবে যে বাড়ি নাম্বার কত, রোড নাম্বার কত, সেইখানে যান, হ্যাঁ চিনি না ভাই, ফোন করেন তাকে। কিন্তু গ্রামে কিন্তু এই সমস্যা নেই, গ্রামে সবাই সবাইকে চেনে, সবাই সবাইকে জানে। হ্যাঁ, এই জন্য
গ্রামের একটি বৈশিষ্ট্য হচ্ছে নোন ইচ আদার। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সোশ্যাল ইনস্টিটিউশনস। গ্রামের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সোশ্যাল ইনস্টিটিউশনস বা সামাজিক প্রতিষ্ঠান। সামাজিক প্রতিষ্ঠান কিন্তু গ্রামে আছে। কিরকম? বিবাহ একটি সামাজিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান একটি সামাজিক প্রতিষ্ঠান, ধর্ম সামাজিক প্রতিষ্ঠান, জ্ঞাতি সম্পর্ক সামাজিক প্রতিষ্ঠান। এরপরে বিভিন্ন ধরনের তোমার গ্রামে সামাজিক দল, হ্যাঁ, রাজনৈতিক প্রতিষ্ঠান, সামাজিক যে গ্রুপিং, মাতবাড়ি, মোড়লগিরি, হ্যাঁ, মহাজনী কারবার, সমস্ত কিন্তু প্রতিষ্ঠান গ্রামে আমরা দেখতে পাই। বিভিন্ন এনজিওর কাজকর্ম ইদানিং গ্রামীণ সামাজিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের ভাবতে হবে যে গ্রামে প্রচুর সামাজিক প্রতিষ্ঠান আছে। এরপরে আমরা আলোচনা করি সিম্পলিসিটি। সিম্পলিসিটি মানে সরলতা, অর্থাৎ গ্রামের মানুষের মধ্যে একটি সরলতা আছে। অর্থাৎ গ্রামের মানুষ অনেক সহজ সরল নিরবিচ্ছিন্ন জীবন যাপন করে। তারা কোনো জটিল কিছু ভাবে না। তারা তাদের বছরের খাবার তাদের সন্তানদের নিয়ে চলে যেতে পারলে, সুখী শান্তিতে বাস করতে পারলে তারা খুশি। এই জন্য তারা বেশি বৈষয়িক না, অতি লোভী না, তারা কোনো ব্যবসা বোঝে না, তারা সুদ বোঝে না, ঘুষ বোঝে না, মুনাফা কারবারি বোঝে না, তারা বোঝে সরল জীবনযাপন। এই জন্য এটাকে বলা হচ্ছে যে সিম্পলিসিটি। তো সিম্পলিসিটি বা সরলতা হচ্ছে গ্রামের মানুষের একটি বৈশিষ্ট্য। আরেকটা হচ্ছে ট্র্যাডিশনাল অকুপেশন। গ্রামের মানুষের মধ্যে এই যে ট্র্যাডিশনাল বা ঐতিহ্যগত যে পেশা, ট্র্যাডিশনাল অকুপেশন হচ্ছে আমার ঐতিহ্যগত পেশা। এই ঐতিহ্যগত পেশাটা হচ্ছে যে তুমি দেখবা যে কুমারের ছেলে কুমার, কামারের ছেলে কামার, জেলের ছেলে জেলে, চাষির ছেলে চাষি, হ্যাঁ। তো বংশ পরম্পরায় কিন্তু তাদের পৈতৃক বা বংশের যে পেশা সেটি তারা ধরে রাখে যে এটি তাদের ট্রেডিশন, এটি তাদের ঐতিহ্য। গ্রামে কিন্তু এটি দেখা যায় যে বংশ পরম্পরায় বিভিন্ন মানুষ বিভিন্ন পেশা এই কাজ করে থাকে। অর্থাৎ তাঁতি যারা করে তারা বংশ পরম্পরায় তাঁত শিল্পই করে যায়। অর্থাৎ গ্রামের মানুষ সহজে তাদের পেশা পরিবর্তন করতে চায় না। এটাই বলছে যে ট্রেডিশনাল অকুপেশন, অর্থাৎ বংশ পরম্পরায় ঐতিহ্যগতভাবে তারা পেশাটাকে ধরে রেখেছে। একটা হচ্ছে ট্রেডিশনাল বিলিফস। ট্রেডিশনাল বিলিফস হচ্ছে যে তোমার ঐতিহ্যগত বিশ্বাস, হ্যাঁ। তো গ্রামের মানুষ কিন্তু খুবই বিশ্বাসপ্রবণ। তারা সহজে যে কোনো কিছু বিশ্বাস করে এবং ঐতিহ্যগতভাবে তারা বিশ্বাস করে এগুলি। তো গ্রামে যদি কোনো কুসংস্কার, কোনো মাজার, কোনো মন্দির, কোনো তাদের বিশ্বাসের জায়গা, জিনের আচর, ভূতের আচর, পেতনির আচর, বা একটি বিশেষ মাঠের মধ্যে এই ধরনের কার্যকলাপ হয়, রাতে ভয়ের বিষয় আছে, এখানে অনেক আলো দেখা যায়, এই ধরনের অনেক নানা কল্পকাহিনী একটি গ্রামে থাকে। তো এই ধরনের ট্রেডিশনাল বিলিফস কিন্তু বংশ পরম্পরায় বয়ে নিয়ে যায়, যে তারা বিশ্বাস করে যে এটা করলে এটা হয় না। অনেক গ্রামে আছে যে প্রতি বছর একটি নির্দিষ্ট দিনে গ্রামে যেন বিপদ আপদ না হয় এই জন্য তারা সিন্নি দেয়, তারা মাজারে সিন্নি দেয়, তারা গ্রামের সবাই মিলে একসাথে আল্লাহর ধ্বনি দিয়ে সিন্নি দান করে। তো এই ধরনের বিশ্বাস তখন তাদের নিম্ন বংশধরদের মধ্যেও সেটা প্রবাহিত হয় এবং তারাও তখন তাদের বাপ দাদাদের যে ঐতিহ্য সেটা লালন পালন করে। এটাকে বলছে যে ট্রেডিশনাল বিলিফস। তো এটা কিন্তু গ্রামের মানুষের মধ্যে আছে। এরপরে মিউচুয়াল কোঅপারেশন। মিউচুয়াল কোঅপারেশন মানে পারস্পরিক সহযোগিতা। গ্রামের মানুষ একজন আরেকজনকে পরস্পরের সহযোগিতা করে থাকে। সহযোগিতা করে থাকে কেন? কারণ প্রত্যেকের দরকার হয়। একজন মানুষের যখন কৃষিকাজ করতে যায় তখন তার একটি গরু লাগে, লাঙ্গল লাগে, তার একটি বড় উঠান লাগে, কাঁচি লাগে, দড়ি লাগে, রশি লাগে, জনবল লাগে, শ্রমিক লাগে।
তো একজনের পক্ষে কিন্তু এত কিছুর উপকরণ সংগ্রহ করা সম্ভব না। এই জন্য সবাই সবাইকে হেল্প করে, সবাই সবার ধান কেটে দেয়, সবার পুকুরে মাছ ধরে দেয়, সবার বিপদে দৌড়িয়ে যায়, ডাক্তারের কাছে নিয়ে যাই, হ্যাঁ, আবার একসাথে আনন্দ করে। তো এই জন্য বলছে যে মিউচুয়াল কোঅপারেশন, বা প্রত্যেকের সাথে পারস্পরিক সহযোগিতা করে। আর হচ্ছে অ্যাসক্রাইবড স্ট্যাটাস। অ্যাসক্রাইবড স্ট্যাটাস মানে হচ্ছে অর্জিত সম্মান, অর্জিত মর্যাদা। একটা হচ্ছে অ্যাসিভড স্ট্যাটাস, একটা হচ্ছে অ্যাসক্রাইবড স্ট্যাটাস। অর্থাৎ যেটা তুমি অর্জন করে নিবা সেটা হচ্ছে অ্যাসিভড, আর যেটা তোমার পিতামাতা থেকে বা বংশ পরম্পরায় তুমি যেটা পেয়েছো সেটা হচ্ছে অ্যাসক্রাইবড। অর্থাৎ আমি একটি বড় বংশের ছেলে, তো আমার বাবার মৃত্যুর পরে ওই সম্মানটা আমার উপরে চলে আসে। অর্থাৎ তুমি দেখবা যে চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যানই হয়, দাদা চেয়ারম্যান ছিল, বাবা চেয়ারম্যান ছিল, এখন সে চেয়ারম্যান। মাতবর ছিল দাদা, তার বাবা ছিল মাতবর, সে এখন মাতবর। তো এরকম বংশ পরম্পরায় অ্যাসক্রাইবড স্ট্যাটাসটা চলে আসে। অর্থাৎ একটি বংশ, আবার গ্রামের লোকজন কিন্তু এটা মেনে নেয় যে আমরা আপনার দাদার সাথে ছিলাম, আমরা আপনার বাবার সাথে ছিলাম, এখন আপনাকে ছাড়া আমরা আর কাউকে ভোট দিব না। এই আপনার বাবার দল করেছি, আপনার দাদার দল করেছি, এখন আমরা আপনার সাথে থাকতে চাই, আপনার দল করব। এটাই হচ্ছে অ্যাসক্রাইবড স্ট্যাটাস। তো আরো কিছু আমাদের বৈশিষ্ট্য আছে, সেটা তার মধ্যে দেখো, এদিকে আমরা কয়টি পড়লাম? জয়েন্ট ফ্যামিলি ১, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। এখন আমরা ১০ নম্বরটা পড়বো, সেটি হচ্ছে রিলিজিয়াস অ্যাটমসফিয়ার। রুরাল কমিউনিটির ১০ নম্বর যে আমার বৈশিষ্ট্য সেটি হচ্ছে রিলিজিয়াস। গ্রামে কিন্তু একটি ধর্মীয় ভাবগাম্ভীর্য বিদ্যমান থাকে, একটি ধর্মীয় পরিবেশ বজায় থাকে। অর্থাৎ গ্রামের মানুষ কিন্তু ধর্ম মেনে চলে। অর্থাৎ গ্রামে তুমি ধর্মের বাইরে উল্টাপাল্টা করতে পারবে না। সেখানে একটি স্ট্রং রিলিজিয়াস বিলিফস আছে, স্ট্রং রিলিজিয়াস অ্যাটমসফিয়ার বিরাজ করে, এবং চমৎকারভাবে তারা ধর্মগুলিকে মেনে চলে। এই জন্য তারা শালীন, তারা নৈতিক দিক দিয়ে উন্নত থাকে। তো সেটা যে যে শুধু ইসলাম ধর্ম যে তা নয়, সেখানে একটি গ্রামে কিন্তু তোমার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, অন্যান্য উপজাতির যাই থাকুক না কেন, সবাই পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে একটি ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে তারা তাদের জীবন বা লাইভলিহুড মেনটেন করে। এরপর আছে ট্রেডিশনাল আউটলুক। এটা হচ্ছে যে ঐতিহ্যগত যে দৃষ্টিভঙ্গি। গ্রামের মানুষের কিন্তু একটি ঐতিহ্যগত বা ধারাবাহিক একটি দৃষ্টিভঙ্গি থাকে। অর্থাৎ তাদের আউটলুকটা বা দৃষ্টিভঙ্গিটা সহজে পরিবর্তন করা যায়। তারা যেটা বিশ্বাস করে, তারা যেটা ঘৃণা করে, তারা যেটা ভালোবাসে সেটা করেই। হ্যাঁ, তুমি গিয়েই কিন্তু তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে পারবে না। কোনো গ্রামের মানুষ যদি পুকুরের পানি পান করে, নদীর পানি পান করে, তুমি তাকে গিয়েই সহজেই তুমি অন্য টিউবওয়েলের পানি বা ফিল্টারের পানি বা মনে করো জারের পানি পান করাইতে পারবে না। তারা তাতে অভ্যস্ত হতে যাবে না। হ্যাঁ, করা যাবে, কিন্তু অনেক সময় লাগবে। এরপরে আছে দেখো সোশ্যাল কন্ট্রোল বা সামাজিক নিয়ন্ত্রণ। সামাজিক নিয়ন্ত্রণ এটি কিন্তু একটি চমৎকার বৈশিষ্ট্য। সামাজিক নিয়ন্ত্রণ অর্থাৎ গ্রামের মানুষের মধ্যে একটি সামাজিক নিয়ন্ত্রণ বজায় থাকে। অর্থাৎ গ্রামের ছেলেমেয়েরা বা জনগোষ্ঠী উল্টাপাল্টা কিছুই করতে পারে না, তাদেরকে একটি কঠোর সামাজিক নিয়ন্ত্রণ মেনে চলতে হয়। তাদের সেখানে মাতবর আছে, তাদের মুরব্বী আছে, সামাজিক দল আছে, হ্যাঁ, তাদের আত্মীয় স্বজন আছে। এই জন্য তাদের তারা হঠাৎ করে কোনো কিছু খারাপ কিছু করতে পারে না, তাদেরকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। সমাজের মান সম্মানের প্রতি তাদের ব্যাপক ভয় থাকে, এবং তারা তাদের যে বংশ যে মর্যাদা সেটা তারা চরমভাবে রক্ষা করে, এবং সেটা যেন ব্রেক না হয়, ভেঙে না যায়, সেই জন্য তারা সচেতন থাকে। এই জন্য গ্রামীণ জনপদ সামাজিক নিয়ন্ত্রণ দ্বারা পরিচালিত। আরেকটা হচ্ছে পপুলেশন ডেন্সিটি বা জনসংখ্যার ঘনত্ব। শহরের
শহরে কিন্তু অনেক জনসংখ্যা বাস করে অল্প জায়গার মধ্যে, কিন্তু গ্রামে কিন্তু সেটা না। অর্থাৎ গ্রামের জনসংখ্যা একটু শহরের থেকে কম থাকে, ঘনত্বটা কম থাকে, বাড়িগুলি পরস্পর লাগানো থাকলেও অনেক জায়গা থাকে। গ্রামের এক একটি বাড়ি 2 বিঘা 3 বিঘা 5 বিঘা জমির উপর নিয়ে গঠিত হয়, কিন্তু শহরে কি হয় যে 5 কাঠার উপরে 25টা ফ্যামিলি বাস করে। তো গ্রামে কিন্তু সেটা না, 10 বিঘা জমি নিয়ে একটি বাড়ি, একটি খামার বাড়ি। তো এইভাবে জনসংখ্যাটা কম থাকে। আরেকটা হচ্ছে ডেভিয়েন্ট বিহেভিয়ার। গ্রামের মানুষের কিন্তু বিচ্যুতি আচরণ কম, তারা কিন্তু স্বাভাবিক আচরণ করে। শহরের মানুষ কিন্তু অনেক অস্বাভাবিক আচরণ করে, অনেক ক্রাইম করে, অনেক নানা রকম অপরাধ করে, কিশোর অপরাধ করে, বয়স্ক অপরাধ করে। কিন্তু আমাদের গ্রামে কিন্তু এরকম ডেভিয়েন্ট বিহেভিয়ার বা বিচ্যুত আচরণ কম। এরপর আছে রুরাল পাওয়ার স্ট্রাকচার। এটা সম্পর্কে আমরা এর পরের চ্যাপ্টারগুলিতে বিস্তারিত আলোচনা করব। তারপরে রুরাল পাওয়ার স্ট্রাকচার সম্পর্কে আমরা যদি তোমাদেরকে বলি, সেটি হচ্ছে এটি হচ্ছে গ্রামীণ ক্ষমতা কাঠামো। এটির বাংলা হচ্ছে গ্রামীণ ক্ষমতা কাঠামো। অর্থাৎ একটি গ্রামে কি কি ক্ষমতার উৎস থাকে। সেখানে মাতবর থাকে, জোতদার থাকে, তারপরে মোড়ল থাকে, তারপর মহাজন থাকে, বিভিন্ন সামাজিক বিষয় থাকে, ধর্মীয় বলয় থাকে। এগুলি হচ্ছে গ্রামীণ কাঠামোর একটি অংশ। ইউনিয়ন পরিষদ থাকে, হ্যাঁ, মেম্বার চেয়ারম্যান থাকে, তারা কিন্তু গ্রামটাকে নিয়ন্ত্রণ করে। তো সেই গ্রামীণ কাঠামোর সম্পর্কে আমরা পরে আলোচনা করব। তো এর পরের বৈশিষ্ট্য হচ্ছে সোশ্যাল স্ট্রাটিফিকেশন। এটির মানে হচ্ছে যে গ্রামে সামাজিক স্তর বিন্যাস থাকে। সামাজিক স্তর বিন্যাস, সামাজিক স্তর বিন্যাসটা কি? সামাজিক স্তর বিন্যাসটা হচ্ছে যে তোমার গ্রামের গ্রামের যে সোশ্যাল যে স্ট্রাটিফিকেশন বা সামাজিক স্তর বিন্যাস, অর্থাৎ ধনী, গরিব, উচ্চবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উঁচু বংশ, নিচু বংশ, এগুলি কিন্তু গ্রামে থাকে। গ্রামে তুমি দেখবা যে অনেক ধনী লোক আছে, তাদেরকে এক মর্যাদা, যারা মধ্যবিত্ত তাদের মর্যাদাটা একরকম, যারা নিম্নবিত্ত তাদের মর্যাদা একরকম, অর্থাৎ যারা উচ্চ কুলের, উঁচু বংশের, তাদের মর্যাদা একরকম। তাছাড়া যারা ক্ষমতা হোল্ড করে, যেমন চেয়ারম্যান, মেম্বার, এদের এক ধরনের ক্ষমতা, সাধারণ মানুষের এক ধরনের ক্ষমতা। অর্থাৎ সেখানে ভেদাভেদ আছে, উঁচু নিচু, মধ্যম সারি, ধনী গরিব, ভেদাভেদ আছে গ্রামে। এটি আমরা পাওয়া যায়। অনেক সময় মনে হয় যে দেখবা যে গ্রামের মোল্লা বাড়ির সাথে খন্দকার বাড়ির দ্বন্দ্ব, হ্যাঁ, একজন আরেকজনের মুখ দেখতে পারে। তো এগুলো কিন্তু স্তর বিন্যাসের কারণে। আরেকটা লাস্ট হচ্ছে সোশ্যাল কন্ট্রোল। সোশ্যাল কন্ট্রোলটা মনে হয় এর আগে আমরা এখানে আলোচনা করেছি, আর দরকার নেই। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে এই বিষয়গুলি আজকে আমরা আলোচনা করলাম, যে রুরাল কমিউনিটির ডেফিনেশন, স্যান্ডার্স, লেমিস এবং ব্যাডেন পাওয়েলের সংজ্ঞা, আমরা রুরাল কমিউনিটির যে ক্যারেক্টারিস্টিক্স সেখানে আলোচনা করছি। প্রায় 20টার মতো ক্যারেক্টারিস্টিক্স আলোচনা করলাম। তো আজকে আমরা প্রথম ক্লাস হিসাবে এটুকুই আলোচনা করব। তো এর পরের ক্লাসগুলিতে আমরা দ্রুত ইম্পর্টেন্ট ক্লাসগুলি খুবই ভালোভাবে আরো আলোচনা করব। তোমরা আমাদের সাথে থাকবে, নিয়মিত ক্লাস করবে। তো হয়তো আমরা এরপরে তোমাদের জুম ক্লাস করব, কারণ তোমাদের সাথে আমাদের দুইমুখী কমিউনিকেশন দরকার। শুধু আমি বলে যাচ্ছি, তোমরা শুনছো, তোমাদের কিন্তু বলার থাকতে পারে। তো আমরা মাঝে মাঝে জুমেও ক্লাস নেব তোমাদের পার্টিসিপেশনটা দেখার জন্য। তো সে পর্যন্তই তোমরা ভালো থাকো। তো আমি একটি ছবি দিয়েছি, দেখো, মাস্ক, করোনা ভাইরাস। তো তোমরা সবসময় মাস্ক পরবে, করোনা ভাইরাস থেকে এই যে এইভাবে সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখবে, সামাজিক দূরত্ব মেনে চলবে, সেই কামনা করি, সেই প্রত্যাশা করি। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমরা শেষ করি। সকলকে ধন্যবাদ। তোমরা ভালো থাকবেন।